খেয়ে নিচ্ছি, কারণ আম্মুকে নিয়ে একটু পরে বেরিয়ে যেতে হবে। কারণ আমি এবার আসছি দেশে, আম্মুকে নিয়ে ব্যস্ত থাকবো এর জন্য। তবে ভাই যতই কন বুঝছেন, ইতালিতে যতই দামি দামি রেস্টুরেন্টে যা নাস্তা করি, বাংলাদেশের আলু ভাজি আর রুটির মতন মজা কোনোটাই নাই বুঝছেন। এই যে ভিতরে যারা একটু ঝাল খান, কাঁচামরিচ দিবেন, তবে কাঁচামরিচ আমার দিতে ভয় লাগতেছে, কারণ আমার দিকে তাকাই রয়েছে, এই জন্য বিসমিল্লাহ। কারণ ভয় লাগে বুঝছেন। গত 3 দিন আগে গেছি, সকাল 9টায় গেছি, রাতের 1টায় আসছি। আজকে জানি না কয়টায় আসবো। এটা মনে হচ্ছে দেখেন আমার খাওয়া বন্ধ হয়ে গেছে, কারণ বাংলাদেশে এত হয়রানি হইতে হয়, সিরিয়াল দিলেও লাভ নাই, না দিলেও লাভ নাই, আমি যা দেখি। তারপরে আমি কি করবো, আমার আম্মু তার বিদেশে আমাদের কাছে যাইতে চায় না, কষ্ট হইলেও তো দেখাইতে হবে, বাঁচাইতে তো হবে। আল্লাহ যে কয়দিন হায়াত রাখছে আম্মুরে, তাহলে এখন যাচ্ছি আম্মুকে নিয়ে ডাক্তারের কাছে। নতুন চাকরি জয়েন করছি, আম্মুর প্রেশার মাপতে হয় 2 বার, ডায়াবেটিস মাপতে হয় 2 বার। আজকে দেখি, আজকে ডাক্তার কাছে নিয়ে যাব। এখন এই যে এখন দেখি, এই প্রেশার মেশিনটা আনাতে অনেক উপকার হচ্ছে। আম্মুর বাসায় যেটা আছে ওইটা কিন্তু মানে নষ্ট হয়ে গেছিল, ভিতরে ব্যাটারি থাকতে থাকতে নষ্ট হয়ে গেছে। এটা এবার নিয়ে আসাতে অনেক উপকার হচ্ছে। তা আমরা বাইরের থেকে আমাদের আসলে মানে এইগুলোই খুঁজে খুঁজে আনতে হয়, যে মানে কি নিয়ে আসলে একটু উপকার হয়। যে এখন ডাক্তার কাছে গেছি, ডাক্তার 1 সপ্তাহ ওষুধ দিয়ে মানে 4 বার ডায়াবেটিস মাপা আর 2 বার প্রেশার মাপার জন্য দিয়ে দিছে। তবে ভালো লাগতেছে এই চাকরিটা পাই। মানে আম্মুর থেকে আমার টেনশন বেশি বুঝছেন, যে কোন সময় ডায়াবেটিস মাপার সময়, কোন সময় প্রেশার মাপার সময়। মানে আমার 1 সপ্তাহ ঘুমটুম শেষ। ফজরের সময় একবার মাপতে হয়। ও মাই গড, আজকে ওনার প্রেশার 171/87, রেকর্ড ফেল। প্রথম দিন ছিল 157, তারপরের দিন ছিল 142, তারপরের দিন 141, তারপরের দিন 146, আজকে হচ্ছে 171। 171 ঘুমাই নেই যে, ফজরের সময় ঘুমাইছে, ফজরের সময় 2-3 বার আগে খালি ডাইক বেলায় অপেক্ষা করছি, আসি চলে যেতাম। পরে যখন দেখছেন আমাদের সময় যায় তখন যে ডাকছে। আমরা আজকে আবার যুদ্ধে যাচ্ছি। আজকে দেখি আজকে কয়টায় শেষ হয় দেখি, কারণ ওই দিন রাস্তায় প্রচুর জ্যাম। অথচ দেখেন এখন একদম দুপুরবেলা, আমরা 11টার দিকে বের হয়েছি, কারণ প্রথমে আম্মুকে দেখাবো চোখের একজন ডাক্তার। আম্মু আজকে 4 বছর থেকে এই ডাক্তারকে দেখায়, বছরে একবার। আমি আসলে দেখাই দিই। এই ডাক্তার দিয়ে উনি 2টা চোখে সানি অপারেশন করছে, যার কারণে প্রত্যেক বছর একবার চেক আপ করায় যে চোখগুলা ঠিক আছে কিনা। তাই এবারও নিয়ে আসছি। এটা হচ্ছে প্রাইম ব্যাংক আই হসপিটাল, আর ডাক্তারও খুবই ভালো। তবে আমার কাছে খুবই ভালো লাগছে, উনি আমাকে দেখে এবার চিনে গেছে, কারণ আমি পরপর 4 বার নিয়ে আসছি। তো আমাকে বলে যে আপনি দেখি প্রত্যেকবার নিয়ে আসছেন, আপনার কি আর কোনো ভাই বোন নেই? আমি বলছি আছে, আমার 2টা ভাই আছে, কিন্তু ওনারা তো ওদের ছেলে মেয়ে স্কুল কলেজ আছে, এই জন্য ওরা ছুটি পায়, মানে যখন তখন আসতে পারে না। আমার তো 2 ছেলে আলহামদুলিল্লাহ বড় হয়ে গেছে, এই জন্য। কিন্তু এই চোখের ডাক্তারের কাছে এসেও আমাদের ঘন্টার পর ঘন্টা বসতে হয়েছে, কারণ ওইখানে টেলিফোন দিয়ে কোনো সিরিয়াল নেওয়ার নিয়ম নেই। এখানে এমনি আসলে উনি সিরিয়াল 12টা পর্যন্ত নেয়। তাই আমরা এখন বসে আছি, আমাদেরকে কখন ডাকবে জানি না। অবশেষে 1:30টার দিকে ডাকছে। ডাকার পরে আমরা এখন যাচ্ছি লেভিট হসপিটালের উদ্দেশ্যে, আমরা রওনা দিছি। তবে ওইখানে জানি না, ওইখানে তো 2 জন ডাক্তার দেখাইতে হয়, কারণ আম্মুর তো একটা অপারেশন করানোর জন্য আমরা একজন দেখাই ডায়াবেটিকের ডাক্তার। উনি অনেকগুলা রিপোর্টগুলা দেখার পরে যদি কোনো কিছু টেস্ট লাগে উনি আরেকটা ডাক্তারের কাছে পাঠায়। যাই হোক, তারপরে ভালো লাগতেছে এই যে পরিশ্রমটা করতেছি, কারণ নিজেও এখন আর আগের মতন পারি না। আমি নিজেও এখন রুগী, কারণ আমারও নিজেরও ডায়াবেটিক, প্রেশার, তারপরে হিমোগ্লোবিনের সমস্যা মানেও আছে। তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে এই বয়সে এখনও অনেক ভালো রাখছে। কারণ যখন হাসপাতালে আসি
তখন অন্যদের অবস্থা দেখলে তখন নিজের কাছে মনে হয় যে নিজে অনেক সুস্থ আছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কারণ সুস্থতা হলো আল্লাহ পাকের অনেক বড় নেয়ামত। এই যে এখানে আসলে রোগীদের অবস্থা দেখলে আমার অনেক মন খারাপ হয়। অবশ্যই এই জন্য শুধু ডাক্তাররা দায়ী না বা শুধু হাসপাতালও দায়ী না। এখানে আমরা যারা রুগী আছি, আমাদের একটা সমস্যা কি জানেন, আমরা রুগী হলাম একজন, সাথে নিয়ে আসি আমরা 3-4 জন। একজন হচ্ছে রুগীরে ধরে উঠাবে নামাবে এই জন্য, আরেকজন রুগী যে ওষুধ টষুধ খাওয়ায় বাসায় যে দায়িত্ব থাকে উনি, আরেকজন হচ্ছে দেখা গেছে ওদেরকে সাহস জোগানোর জন্য আসে। আর ছোটো বাচ্চা যদি থাকে হেঁকে কার কাছে রাখে আসবে বাসায়, ওর সাথে নিয়ে আসে। যার কারণে প্রত্যেকটা ডাক্তারের সামনে মানে খুবই পরিস্থিতি খারাপ। আরেকটা দুঃখ লাগলো, এত বড় একটা হাসপাতাল না বললে নয়, এখানে নামাজের ছোট্ট একটা রুম আছে, মানে কষ্ট করে হলে 8 জন পড়তে পারবে। মানে এখানে দেখা গেছে মানে আমার কাছে ভালো লাগছে যখন আমি আসরের সময় মাগরিবের সময় অনেক লোক মেয়ে মানুষ আমরা মহিলা একসাথে হই, কিন্তু দেখা যাচ্ছে কিছু আছে দাঁড়িয়ে থাকে, কিছু আছে নামাজ আদায় করে। আর বেশি কষ্ট হলো এখানে কোনো উজুখানা নাই। এই যে এখানে মানে বাথরুম বেসিংয়ে খুবই কষ্ট করে উজু করতে হয়। তো যারা মুরব্বী ওনাদের অনেক কষ্ট হয়। তা আমরা সবাই যারা নামাজ পড়তে গেছি একই কথা, আমাদের সবাই উজু করে এসে সবাই বলছি যে আল্লাহ আল্লাহ আল্লাহ, এটাকে কী অবস্থা। আর এই টয়লেটটা হলো পুরুষ মহিলা উভয়ে ব্যবহার করতেছে, অথচ পাশে হলো নামাজের স্থান, সাথে যে টয়লেটটা সেটা পুরুষ মহিলা দিছে। তাই দেখছে উজু করে আমরা বের হচ্ছি, একটা পুরুষের সাথে দেখা হয়ে যাচ্ছে। তাই আমি এই বিষয়টা আমার খুবই খারাপ লাগছে, কারণ আমরা হলাম মুসলিম কান্ট্রি, আমাদের এত বড় একটা হাসপাতাল যদি দিতে পারে, ওনারা তো এরকম খুব সুন্দর বড় করে একটা নামাজের জন্য রুম, একটা উজুখানা টয়লেটের সাথে দেওয়া উচিত। ইতালিতে আমি যে হাসপাতালে যাই, সেটা ছোট হোক বড় হোক, এরা দেখা গেছে কি সুন্দর একদম মানে বড়সড় করে একটা গির্জা তৈরি করে রাখে। ওইখানে খুব সুন্দর মানে টুল দিয়ে রাখে যে সবাই বসবে। তারপর ওইখানে তাদের সময় অনুযায়ী ফাদার রাখা আছে, এসে মানে তাদের নিয়মগুলা করে যায়, ধর্মীয় যে নিয়মগুলো করে যায়। অথচ আমরা বাংলাদেশে থেকে আমাদের মানে এই হাসপাতালটার এই নামাজের রুমটা দেখে আমার খুবই মানে কান্নায় চলে আসছে। যাই হোক, অনেকক্ষণ অপেক্ষা হয়েছে, আমরা মাত্র একজন ডাক্তার দেখাতে পারছি, যিনি ডায়াবেটিকের ডাক্তার। উনি আমাদের এক্সরে রিপোর্ট দেখে এখন আম্মুর একটু বুকে একটা দাগ পাইছে ফুসফুসের মধ্যে, এখন আরেকজন ডাক্তার কাছে পাঠাইছে যে উনি রিপোর্টটা দেখলে ভালো হবে। তাই এখন ওনার সিরিয়াল নিয়ে খিদা তো লাগে, কারণ পেট যখন আসে, তাই আমরা কাফে খাচ্ছি। কাফে খাওয়া শেষ, আমাদের আজকের ডাক্তারটা যাও তাড়াতাড়ি দেখানো শেষ। এখন আমরা দাই বাবাকে আজকে KFC খাওয়াবো আর আমার আম্মুকে। আমাদের প্রবাসীদের এখানেও একটা কষ্ট, বাইরের দেশে আমরা ভালো কোনো রেস্টুরেন্টে যখনই খেতে যাই তখনই বিশেষ করে আমার আম্মুর কথা মনে পড়ে, কারণ আমার তো আর বাবা নেই, আমার আম্মুর কথা মনে পড়ে। আর আমার 2 ভাই বাইরে থাকে, এই জন্য ভাইদের কথা আর মনে পড়ে না। আগে আমার বোনটার জন্য মনে পড়তো, এখন তো আর আমার বোন আল্লাহর মেহমান হয়ে গেছে, কিন্তু আমার ভাই বোনের ছেলে 2টা আর আমার মার কথা বেশি মনে পড়ে, যেটা সত্যি কথা। এই জন্য আজকে আম্মুকে সহ সুযোগ পেলাম যে, তারপর তাড়াতাড়ি না মানে প্রায় 10টা বেজে গেছে। এখন আমরা লেবির থেকে এখানে রিক্সায় আসলাম, এখান থেকে আমরা ইনশাল্লাহ উবার নিব। যাক, আমার দাই বাবা অনেক খুশি। আর এটা হলো ধানমন্ডিতে। আমার কাছে রেস্টুরেন্টটা খুবই ভালো লাগছে, অনেক বড় সড়ো, কিন্তু ভাইরে ভাই মানুষের পকেটে বলে টাকা নাই। এই যে দেখেন বিশাল লম্বা এক লাইন। আমার এইখানে 12টা বেজে গেছে, 11টা বেজে গেছে শুধু এই লাইন ধরে আমার KFC নিতে। যাক, আমি বড় একটা প্যাকেজ নিলাম, যেটা 1499 টাকা, 1500 টাকা আসছে। মানে সব কিছু মিলাই কী দিছে জানি না, তাই আমি এখান থেকে একটা নিলাম যে থাক, বাসার সবাই খাবো ইনশাল্লাহ। আর দরকার হলে আমার দাই বাবা থাকলে কালকেও গরম করে খাবে। এখন একটু আপনাদেরকে এটা দোতলায় দেখাই, যে দোতলায় দেখি কোনো চেয়ার টেবিল খালি আছে কিনা। খালি থাকলেও বসে খাওয়া সম্ভব না, কারণ আমরা যদি বসে খেতে যাই আমাদের 12টা বেজে যাবে। আমি আবার উবার পাবো না, উবার রয়েছে আমাদের ওই দিকে যেতে চায় না যদি রাত বেশি হয়। তা এই দেখেন উপরের অবস্থা, একটা টেবিলও খালি নেই। সত্যি আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু অনেক শৌখিন। আজকে সপ্তাহের মাঝখানে যেন কি সুন্দর দেখেন, লোকের অভাব নেই।
দেখছেন। আবার এদিকে বাচ্চাদের জন্য খেলার কয়টা আইটেম আছে, কিন্তু আমার খেলার তো আমাদের সময় নেই, নাহলে আমার দাই বাবা কিছুক্ষণ খেলাধুলা করতো। যাই হোক, ইনশাল্লাহ আমরা আরেকদিন ওহিকে নিয়ে আসবো। আজকে তো ওহিকে নিয়ে আসি নাই, যার কারণে এখানে আর আমরা বেশিক্ষণ দেরি করা সম্ভব না। এ হলো আমার আজকে সারাদিনের ব্যস্ততা। তবে বিশ্বাস করেন, আমি যে আম্মুকে এই KFC-তে নিয়ে আসছি, আমার কাছে খুবই ভালো লাগছে। আম্মু কিন্তু খাবে না, হয়তো বা আমি যদি একটু রাগারাগি করি হয়তো বা একটু খাবে, কিন্তু আমার কাছে ভালো লাগতেছে। নিয়ে আসছি, ওনাকে দেখাচ্ছি, উনি খাক বা না খাক সামনে নিবে, এটাই হলো আমার কাছে বিলাসিতা। কারণ এখন আর দামি দামি ব্র্যান্ডের জুয়েলারি কিনলে বা দামি দামি ব্র্যান্ডের ব্যাগ কিনলে এগুলো তো আমার কাছে এখন আর বিলাসিতা মনে হয় না। আমার কাছে মনে হয় যে বিলাসিতা হলো আমি আমার মাকে যতটুক সময় দিব, আমি আমার পরিবারকে যতটুক সময় দিব, সেটাই আমার কাছে বিলাসিতা। যাই হোক, অবশেষে এখন আমরা নিচে চলে আসলাম। নিচে গিয়ে এখন বাসায় যাওয়ার পালা। আপনাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগলো বলবেন। আপনাদের যাদের মা বাবা এখন আল্লাহর রহমতে জীবিত আছে, প্লিজ আপনারা সময় দিবেন। আমাদের সময় বের করতে হবে, কারণ আমরা এতই ব্যস্ত থাকি আমাদের নিজেকে নিয়ে, আমরা আমাদের বৃদ্ধা মা বাবার কথা ভুলে যাই। শুধু যতটুকু প্রয়োজন ততটুকু আমরা করতে চাই, কিন্তু আমাদের অনেক কিছু আছে খেয়াল করতে হবে। যে মাদেরকে জিজ্ঞেস করলে মা বাবা বলবে আমার কিছুই লাগবে না, আমার কিছু খেতে ইচ্ছে করে না, কিন্তু তারপরও আমাদের জোর করে সে সবগুলো পূরণ করতে হবে। যাই হোক, অবশেষে 12টা বেজে গেছে, এখন চলে যাচ্ছি। আর দেখেন কি সুন্দর বিজয়ের সাজেছে পুরো ঢাকা শহর 16ই ডিসেম্বর উপলক্ষে। খুবই ভালো লাগছে। তাকিয়ে দুই ধারে দেখলাম, খুবই সুন্দর লাল সবুজে ঘেরা, কি সুন্দর বাতিগুলা জ্বলতেছে। তাহলে আর কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাই থ্যাংক ইউ। বের করো দেখি। খালামুনিও বাংলাদেশের KFC আজকে প্রথম খাবো, বুঝছো? আচ্ছা, দেখি আচ্ছা, দেখি বের করো। চিকেন ফ্রাই। আচ্ছা, আর এই যে আমার বাপ জাননে খেপি, সে আজকে জীবনে প্রথম KFC খেয়েছে, কারণ আমাদের নোয়াখালীতে নাই, এই জন্যই ঢাকা আসছে তো বেড়াতে, তাই নিয়ে গেছি। আবদারটা পূরণ করতে পেরে আমার কাছে অনেক অনেক ভালো লাগছে। এই চিকেনটা KFC চিকেনটা যাই হোক, আমার দাহি বাবা অনেক খুশি হলো, তাই আমার কাছে ভালো লাগছে। আজকে আবার আমার বোনটার কথা মনে পড়ে গেল। আজকে যদি আমার বোনটা তার বড় বাবার এত আনন্দ মাখা মুখটা দেখতো, তাহলে সবচেয়ে বেশি খুশি হতো আমার বোনটা। কারণ পৃথিবীতে সন্তানের আবদারগুলো পূরণ করতে পারলে মাদের মতন খুশি কেউ হয় না। যাই হোক, আমার কাছে ভালো লাগছে। আপনারা সবাই আমার বোনের দুই মানিকের জন্য দোয়া করবেন, আমরা যেন তাদের দিকে সবসময় খেয়াল রাখতে পারি, তাদের সব আবদার যেন আমরা মিটাতে পারি, তারা যেন নেক হায়াত দান করে আল্লাহ পাকে, তারা যেন মানুষের মতন মানুষ হয়। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।